শিবিরের লোকেরা খুব কেয়ারিং হয়। যারা আমাদের সীমার মধ্যে আছে, এখতিয়ারের মধ্যে আছে, তাদের পক্ষে দুর্নীতি করা কোনো দিনেই সম্ভব হয়ে উঠবে না। ইট ইজ সাচ এ ট্রেনিং। কোনদিন শুনেছো যে শিবিরের লোকদের মধ্যে নিজেদের মধ্যে টাকা পয়সা নিয়ে গোলমাল লাগছে? আমি যে কয়েকদিন এই টাকা পয়সার সম্পাদক ছিলাম, সম্ভবত 8 মাস যতটুকু আমার মনে পড়ে, আমি ইচ্ছায় অনিচ্ছায় 1 টাকাও নিজের বিবেকের কাছে লুকাইতে পারিনি। উনি এখন বাস চালায় ভোর 4:30 পৌনে 5টার সময় গরমের দিনে এসে আমার পায়ের মধ্যে একটা সুতালে বেঁধে রাখতো। এই সুতাতে বেঁধে রেখে জানালা দিয়া ফিতা টাইনে রাখতো। উনি এসে রুমে ঢুকতে পারতেন না, অন্যরা ডিস্টার্ব হবে, ওই ফিতায় ধরে টান দিত। ফিতায় ধরে টান দিলে আমি বুঝতে পারতাম যে এখন নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা, দুনিয়ার কোন রাজনৈতিক লোকদের মধ্যে এইরকম আচরণ দেখতে পাবা? আমি নামাজ পড়ি না, ওই লোকের লাভ আর লোকসান কি? তুমি নামাজ পড়লে আমার লোকসান কি, আমার লাভ কি? পড়লে পড়ো, না পড়লে নাই, দিস ইজ ইওর বিজনেস। এই যে এক ডিপ আন্ডারস্ট্যান্ডিং, এই ডিপ আন্ডারস্ট্যান্ডিং এবং হিউম্যান টাচ অন্যান্য রাজনৈতিক দলগুলো অতিমাত্রায় রাজনীতিকরণ কারণে ওই ব্যক্তিগত টাচটা এইভাবে থাকে না। আরেকটা জিনিস দেখতে পাবা, হিসাব কিতাব। শিবিরের লোকদের মধ্যে যে টাকা পয়সার হিসাব, এটা এত সেন্সিটিভ এবং সূক্ষ্ম। এই জিনিস বাংলাদেশে রাজনৈতিক সংগঠন তো দূরের কথা, অন্য কোন সংগঠনে গিয়েও তুমি টাকা পয়সার এত সূক্ষ্ম হিসাব দেখতে পাবো না। আমার এখনো মনে পড়ে এই গল্প, আমি বহু জায়গায় বলছি। আমি এক সময় এফ রহমান হলের শিবিরের টাকা পয়সা সম্পাদক ছিলাম। টাকা পয়সা সম্পাদকের টার্মিনোলজি ছিল, ওরা বলে বায়তুল মাল সম্পাদক। আমার দায়িত্ব ছিল প্রতি মাসের 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত টাকা তোলা। তা আমি টাকা তুলতাম, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, মতিঝিলে একজনে দিত 100 টাকা। নীলক্ষেত থেকে তখন মতিঝিল পর্যন্ত বক, এই যে পাশে আছে জনতা ব্যাংকের টাওয়ার, এই পর্যন্ত যাইতে রিক্সা ভাড়া ছিল 12 টাকা। আমি একবার হিসাব দিলাম যে এই কয় টাকা তুলতে আমার কয় টাকা খরচ হয়েছে, তার মধ্যে দেখাইলাম যে রিক্সা ভাড়া গেছে 12 টাকা নীলক্ষেত থেকে মতিঝিল পর্যন্ত। যিনি আমার হিসাব নিলেন তিনি আমারে বললেন, আরে আপনার মধ্যে তো বড় লোকই ভাব। কি করছি আমি? আপনি রিক্সা ভাড়া 12 টাকা দিয়ে এই নীলক্ষেত থেকে মতিঝিল গেছেন, এই পারমিশন পাইছেন কই? আমি বলে কি, তা আমি নিজে নিজে হাইটে যাবো? আমারে বললো এখন থেকে বাসে যাইতে হবে। তখনকার দিনে নীলক্ষেত থেকে মতিঝিল পর্যন্ত বাস ভাড়া ছিল 2 টাকা। আমি তখন ওই পরের মাস থেকে আর কোনোদিন রিক্সায় যেতে পারি নাই। ওই মতিঝিল যাওয়ার জন্য বাসে উঠে মতিঝিল যেতাম। আমি যে কয়েকদিন এই টাকা পয়সার সম্পাদক ছিলাম, সম্ভবত 8 মাস যতটুকু আমার মনে পড়ে, আমি ইচ্ছায় অনিচ্ছায় 1 টাকাও নিজের বিবেকের কাছে লুকাইতে পারিনি। নেভার এভার পসিবল। এই পার্টটুকু এত অ্যাকাউন্টেবল, এত জাস্টিফাইড। আচ্ছা বলো, ছাত্র শিবির কোচিং সেন্টার চালায়, রেটিনা চালায়, ফোকাস চালায়, কন্টেস্ট চালায়, সাকসেস চালায়, হাজার হাজার ছাত্ররা এখানে আসা যাওয়া করে। কোনদিন শুনেছো যে শিবিরের লোকদের মধ্যে নিজেদের মধ্যে টাকা পয়সা নিয়ে গোলমাল লাগছে? তাহলে এই যে হাজার হাজার রেটিনা বাংলাদেশের মেডিকেল জগতের একমাত্র এবং সবচেয়ে নির্ভরযোগ্য কোচিং সেন্টার, প্রায় 18-20 হাজার ছাত্র এখানে লেখাপড়া করে। 18-20 হাজার ছাত্র যে লেখাপড়া করে, তারা ফি দেয় না। এই ফির হিসাবটা কিভাবে মেনটেন হয়? এত ট্রান্সপারেন্ট মেকানিজম কোথা থেকে আসবে? কে করবে? তুমি দেখবা যে এখানে কোন ধরনের কোন ডিফালকেশন, মানিত স্রোত যদি কেউ করতেও চায়, সিস্টেমের কারণে সে প্রথম দিনেই ধরা খাইতে বাধ্য হবে। এই যে এক অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ প্রচলিত রাজনীতিতে এগুলো দেখা যায় না। আমার তো এখনো মনে পড়ে, এখন আমি বুঝতে পারি যে এখন আমার একটা সামান্য টাকা পয়সার হিসাব করতে গেলে বারবার মনে পড়ে, এটা ঠিক আছে কিনা, ব্যয়টা ঠিক আছে কিনা, খাতটা ঠিক আছে কিনা, ভাউচার আছে কিনা, সঠিক জায়গায় হয়েছে কিনা, রাইট জায়গায় হয়েছে কিনা। এই ট্রেনিংটা আই রিসিভ ফ্রম শিবির।
বারবার এটা মাথার মধ্যে কাজ করে। এই জন্য আমাদের অন্তর্গত কিংবা আমাদের আশেপাশে কোন লোকের পক্ষে, যারা আমাদের সীমার মধ্যে আছে, এখতিয়ারের মধ্যে আছে, তাদের পক্ষে দুর্নীতি করা কোনো দিনেই সম্ভব হয়ে উঠবে না। ইট ইজ সাচ এ ট্রেনিং। তো আমি মনে করি এই ইউনিক ফিচার গুলো অন্য জায়গায় এইভাবে দেখতে পাবে না। শিবিরের লোকেরা খুব কেয়ারিং হয়, দে কেয়ার, ইচ এন্ড এভরিওয়ান দে কেয়ার।